36টা পরিবার দিয়ে শুরু করছি। তারপরে হাইকোর্টের এদিক দিয়ে মানুষ রাস্তায় শুয়ে রয়েছে, কাঁপতেছে শীতে, ইনকাম করে বেনিফিট আসে। স্যার বললো যে এই কম্বল এটা তো এর থেকে খাতাও অনেক ভালো, এটা তো শীত নিয়ন্ত্রণ করে, খাতা ওর থেকে বেশি। এমডিরা খরচ করার জন্য না, আমার যেরকম বাড়ি গাড়ি সব আছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো তারিফ ভার্সেস লিমিটেডের এমডি স্যারের সাথে। স্যার, আমরা যদি তারিফ ভার্সেস লিমিটেড বাংলাদেশের একটি নামকরা প্রতিষ্ঠান, তারিফ ভার্সেস আমরা কিছুদিন যাবত দেখতে পাচ্ছি যে তারিফ ভার্সেস লিমিটেড একটি ফাউন্ডেশন আছে। তারা ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন শীত বস্ত্র এবং ত্রাণ সামগ্রী তারা দিচ্ছেন। তো সেক্ষেত্রে আসলে আপনাদের মূল উদ্দেশ্যটা কি, এটা আসলে আমরা একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা তারিফ ওভারসিজের উদ্দেশ্য হইলে আমরা মানুষ সেবা করতে চাই। আসলে তারিফ ওভারসিজ ইনকাম করে বেনিফিট আসে, শুধু তারিফ ওভারসিজের এমডিরা খরচ করার জন্য না, মানুষের সেবা করার জন্য। যদি সেবা করার জন্য না হয়তো, আমার যেরকম বাড়ি গাড়ি সব আছে, তাহলে আমার আর কাজ করা লাগতো না। তাই আমি কী জন্য কাজ করব? এই জন্যই আমি বিজনেসটা আগায় যেতেছি, বিজনেসটা বড় করতেছি। বাংলাদেশ, সৌদি আরব বিজনেস আছে, আমাদের বাংলাদেশি বিজনেস আছে। এই বিজনেসটা একমাত্র আমি আগায় যেতেছি মানুষের সেবা করার জন্য। এই সেবামূলক কাজগুলা করতেছি ইনশাল্লাহ। এই আপনারা দেখছেন যে আমরা ঢাকাতে এই কম্বল দিছি, এই দোহারে আমার নিজ এলাকা, ওই জায়গায় কম্বল দিছি। এই জন্যে দিছি কারণ বর্তমানে রাজনৈতিক ওরকম দল নাই, ক্ষমতায় নাই। তো আমি রাস্তাতে যখন গাড়িতে যাই, রাত্র কখনো যাই, তখন দেখি এই শিক্ষা বোর্ডের এদিক দেয়, মৎস্য ভবনের এদিক দেয়, তারপরে হাইকোর্টের এদিক দিয়ে মানুষ রাস্তায় শুয়ে রয়েছে, কাঁপতেছে শীতে। তখন খুব খারাপ লাগলো। আমার সাথে পারভেজ সাহেব, উনি সবসময় যায়, উনিও আমার সাথে ছিল। তখন এই জিনিসটা দেখে যে আমরা আলোচনা করলাম তাহলে কী করা যায়। তখন বললো যে পারভেজ সাহেব বললো যে স্যার আপনি এই যদি একটু এদের সেবামূলক কিছু কম্বল বিতরণ করতেন। এই কারণে আমরা জিনিসগুলা মিস করছি। স্যার, আমার ছোট্ট একটা প্রশ্ন আছে যে আমরা আসলে দেখি যে মানুষজন বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসলে তারা কিছু জিনিসপত্র মানুষদেরকে দেয়, আসলে তারা সাহায্য সহযোগিতা করে। তো আমরা কিভাবে বুঝবো যে আপনার কোনো আসলে উদ্দেশ্য নেই, রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই? আসলে কি আপনার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই এই ব্যাপারে, নাকি এমনিতে আপনি মানুষের জন্য সেবামূলক কাজ করতে চান? সুন্দর একটা প্রশ্ন করছেন, অনেক দামি কথা বলছেন আপনি। আসলে আমার রাজনীতি করার কোনো ইচ্ছা নাই। কারণ এই জন্যই ইচ্ছা নাই, রাজনীতি খারাপ না, রাজনীতি ভালো। আমার এই জন্যই ইচ্ছা নাই কারণ আমি যে বিজনেস করি, আমি এমনিতেই অনেক বিজি থাকি। আমি রাজনীতির চেয়ে কম বড় কাজ করি না। আমরা পাবলিক ফাংশন কাজ করি, অনেক বিজি থাকি, সময় পাই না। রাজনীতি করতে গেলে রাজনীতি সময় দিতে হইব। আর আমি যদি সঠিকভাবে সময় না দিতে পারি, সেবা না করতে পারি, তাহলে তো আমার রাজনীতি করা বৃথা। এই জন্য আমি রাজনীতি করতে চাইতেছি না। আমি মূলত সেবা করার জন্যই, আমি আল্লাহরে রাজি খুশি করার জন্য, মাওলাপাক যাতে রাজি খুশি হয়, আমার আল্লাহ যাতে রাজি খুশি হয়, এই কারণে, অন্য কোনো উদ্দেশ্যে আমরা এই জিনিসগুলা দিতেছি না আসলে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, আসলে আমার আর একটা কোশ্চেন আছে, সেটা হলো যে আমি আসলে জানতে পারছি যে আপনার গ্রামের বাড়িতে আপনি আসলে আপনার সমাজের মধ্যে মানে অসংখ্য পরিবারকে আপনি আসলে ত্রাণ বিতরণ করতেছেন, যা মানে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেছেন, তাদের মাসে যে প্রয়োজনীয় দ্রব্য দরকার সেটা আপনি দিতেছেন। তো আসলে কত সংখ্যক পরিবারকে আপনি আসলে এটা দিচ্ছেন বর্তমানে, এবং এর অগ্রসর মানে কেমন হতে পারে ভবিষ্যতে আর কি, এটা আসলে জানতে চাচ্ছিলাম। আসলে কি, আমি যখন আমার গ্রামে যাই তখন কিছু সংখ্যা লোক দেখি এরা নিম্ন আয়ের কাজ করে, তখন এরা অনেক কষ্ট করে, অনেকজন অনেক অভিযোগ করে। তখন আমি চিন্তা করলাম, আসলে যদি আমি এই গাড়ি নিয়ে চলতেছি, বাড়ি আছে, আমি আরাম আয়েশ করতেছি, এখন আমার মাওলাপাক যদি আমার ধরে
বলে যে আসলে তুমি এই যে নিজে আরামায়েশ করছো, তোমার নিজের আরামায়েশ করার জন্য তো তোমার এত অর্থ দেই নাই আমি, তোমার অর্থ তো বিতরণ করার জন্য আমি দিছি, তাইলে তুমি তোমার এই এরা কষ্ট করতেছে তোমার বাড়ির পাশে, তোমার এটা কৈফিয়ত দিতেই হবে। তখন আমি কি বলবো, কি করব? এই আমার বিবেকের তাড়া দেয়, তো এই তাড়ার কারণে, আমার বিবেকের তাড়নার কারণে আমি কি করছি, 26টা পরিবার শুরু করছি আমি হ্যাঁ 26টা না 36টা পরিবার দিয়ে শুরু করছি, ভুল হয়েছে আমার, 36টা পরিবার দিয়ে শুরু করছি। এখন 36টা পরিবারের টান দিব, কতটুক টান দিলে হয়? তখন আমি কি করলাম যে যুক্তি পরামর্শতে আমার তারিফ ওভারসিজের যে বিজ্ঞ যারা কর্মকর্তারা আছে এদের সাথে বসলাম, বসে এক একজনে এক এক কথা বলল। কেউ বলল যে স্যার 5 কেজি করে দেন। আমি বললাম যে 5 কেজি করে দিলে এটা তো এর 5 দিনে শেষ হয়ে যাব, এটা কি বলো? বা 10 দিন গেল, 5 কেজি 10 দিনও যাবে না। এখন 5 কেজি দেওয়া যাবে না, তো আমি বললাম যে না, একটা পরিবার 1 মাস চলায় কতটি চাউল লাগে? তখন বললো যে 1 মাস চলতে 25 কেজি চাউল হইলে 1 মাস হয়ে যাবে। তখন আমি বললাম যে 25 কেজি করে চাল এই করো। তখন বললাম যে তেল কতটুকু লাগে? এরা বললো যে 3 কিলো হইলে হয়ে যায়। আমি বললাম যে না, 3 কিলো না, 5 কিলো দেও, 5 কিলো একটা জার দাও তেল। ডাল কতটুকু লাগে? এরা বললো স্যার 1 কেজি দিলে। আমি বললাম যে না, আবার তো 2 কেজি করে দাও। তো তখন এইভাবে দিলাম আর কি। দেওয়ার পরে এদের যে হাসি খুশি দেখে আমার এত ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আমি চিন্তা করলাম যে না, আমি দিয়ে হ্যাপি। ঠিক আছে স্যার, আমরা বুঝতে পারলাম, কিন্তু স্যার আসলে আমার কাছে মনে হলো যে আপনার উদ্দেশ্যটা অনেক ভালো, কিন্তু আমি যেটা আসলে কোশ্চেন করতে চাচ্ছি যে আসলে আপনার চিন্তা ভাবনা কি, আপনি কি এটা আরো আস্তে আস্তে বাড়াতে চান? মানে যেমন এখন আপনার 36 জন আছে, আপনি পরবর্তীতে 50 জন, 100 জন, তারপর আপনার পুরো গ্রাম, ইউনিয়ন, মানে এই ধরনের চিন্তা ভাবনা আপনার আছে কিনা? আসলে মানুষের মনের দিক দিয়ে যে বড় হয় সেই সবচেয়ে বড় হয়। তো আসলে আমার এই কোশ্চেনটা আপনার কাছে আছে, আসলে আপনার এটা কোনো চিন্তা ভাবনা আছে কিনা যে আপনি পরবর্তীতে আরো বাড়াতে চান এটার? এটা আসলে কি সুন্দর কথা ধরছেন আপনি। আসলে কি আমি শুরু করছি আমার সমাজ, যে গ্রামের যে সমাজ থাকে, আমার সমাজ দিয়ে শুরু করছি আমার। এখন আমি আগামীতে ওয়ার্ড শুরু করব, তারপর আমি ইউনিয়ন করব, তারপর আমি থানা, পুরা থানা। আমি চেষ্টা করতেছি, আল্লাহ পাকে কতটুকু দিতে দিব, আমার কয়দিন বাঁচায় রাখবো জানি না। আমি এটা প্রতি মাসে মাসে দিব, এরকম না যে একবার দিয়ে আসলাম আবার 6 মাসে খবর না, 1 বছরে খবর না, এরকম না। প্রতি মাসে আমি এটা দিব ইনশাল্লাহ, আল্লাহ পাকে যদি আমার দেওয়ার তৌফিক দেয় ইনশাআল্লাহ। আসলে আমার আরেকটা কোশ্চেন আছে যে আমরা জানি যে আপনারা অলরেডি চিন্তা ভাবনা করছেন বলতে আর কি, আপনাদের তারিফ ওভারসিজ ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান হচ্ছে, আপনারা চাইতেছেন এই ফাউন্ডেশন থেকে প্রতিনিয়ত মানুষকে সাহায্য করার। আসলে এটা আমরা আশা করতে পারি যে অব্যাহত থাকবে, সবসময় এটা চলতে থাকবে। তো এটা মানে আপনার অনুভূতি কি এটা নিয়ে? আসলে এটা আমি শুধু জানতে চাইতেছি। আসলে আমি ফাউন্ডেশন করার উদ্দেশ্য ছিল না, আমি করতেও চাইছিলাম না যে এই পারভেজ সাহেব আছে উনি বলবে। তখন পারভেজ সাহেব বললো যে স্যার আপনি যে টান দিবেন একটা ফাউন্ডেশন করে দিলে ভালো হয়। আমি ফাউন্ডেশন করার কি দরকার? বলো যে ফাউন্ডেশন এই জন্য করবেন, আপনি তারিফ ওভারসিজে একটা ফাউন্ডেশন করার পরে ওটার একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট জমা করবেন, আস্তে আস্তে এরকম অ্যামাউন্ট জমা করতে থাকবেন। এই ফাউন্ডেশনটা আপনি যদি দুনিয়া থেকে চলেও যান, এই ফাউন্ডেশন চালু থাকবো, আপনার ছেলেরা থাকবে, ছেলেরা এই ফাউন্ডেশন চালায়া এই চলতে থাকবে, টান চলতে থাকবো, তাহলে আর টানের কোনো সমস্যা হবে না। এটা শুনে আমি খুশি হইলাম, তাহলে তো করা লাগে, এই জন্য তারিফ ওভারসিজ ফাউন্ডেশনটা আমি করছি। তারিফ ওভারসিজ লিমিটেড অনেক এগিয়ে যাক এবং তারিফ ওভারসিজ লিমিটেডের যে ফাউন্ডেশনটা আছে তার মাধ্যমে আরো সেবামূলক কাজ হোক,
এখন আসলে আমরা পারভেজ সাহেবের কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। স্যার বললেন যে আপনি যখন ত্রাণগুলো বিতরণ করছেন বা কম্বল বিতরণ করছেন তখন আপনার সাথে পারভেজ সাহেব ছিল। আসলে আমরা জানতে চাচ্ছি আপনি যখন ত্রাণগুলো বিতরণ করছেন তখন আপনার অনুভূতি কেমন ছিল এবং মানুষগুলো যে আপনাদের সাহায্য সহযোগিতা পেয়ে তাদের অনুভূতি কেমন ছিল, আসলে আপনি যদি একটু জানাতেন। আসলে হঠাৎ একদিন আমার এমডি স্যার আমাকে বললো যে হচ্ছে ওনার গ্রামে কিছু হতদরিদ্র পরিবার আছে যারা ওনার আপনজন, তাদের কিছু ত্রাণ বিতরণ করবে। তো আমাকে বললো যে হচ্ছে কি পরিমাণের ত্রাণ এখানে দেওয়া যায়। আমি বললাম যে হচ্ছে মানে যদি ত্রাণ দিতে চান তাহলে তো অনেক বড় পরিসরে একটু করা উচিত, সেক্ষেত্রে আপনার ওখানে কতজন মানুষ হয়। স্যার বললো যে ওইখানে আসলে কিভাবে কি মানুষ হয় আগে তো হুট করে বলা যায় না, আমরা একটু রিসার্চ করি যে কতদিন প্রয়োজন হয়। তো স্যার বললো যে 36 জন এরকম লোক হয় এখানে। তো আমি বললাম যে 36 জন তো খুব অল্প হয়ে যায় মানুষ, তো আমরা তো চাইলে 100 জনের ত্রাণ দিতে পারি। তখন স্যার বললো 100 জনের যদি ত্রাণ দাও তাহলে কিভাবে ত্রাণ দিতে চাও, মানে কি পরিমাণে ত্রাণ দিতে চাও। আমি বললাম স্যার তাহলে 5 কেজি চাল, 1 কেজি ডাল আর 1 কেজি তেল দিলে আমরা তো তাহলে মোটামুটি সব জায়গায় যা দেখি আর কি, বিভিন্ন বড় বড় ফাউন্ডেশন এইভাবেই ত্রাণ বিতরণ করে থাকে। তো তখন স্যারের মুখ থেকে একটা কথা শুনে আমি খুবই খুশি হলাম। সে বললো দেখো যদি ত্রাণ দিতে হয় দেওয়ার মতো দেই, আর যদি না দিতে হয় তাহলে দেবো না। যদি আমি মানুষকে তামাশা না করি, মানুষের যদি পাশে দাঁড়াতে চাই তাহলে ত্রাণ দেওয়ার মতো দিতে হবে। আমি করলাম কি যে দেখাইলাম আমি 200 মানুষের ত্রাণ দিলাম, অথচ তাদের কোনো উপকার হলো না, একবেলা খাইলো আর বাকি বেলা না খাইলো, তাহলে এটা কেমন তারা ত্রাণ দেওয়া হলো। তো স্যার আমাকে বললো যে আমি অল্প পরিসরে করবো, কিন্তু যদি যেটুকু করবো ওটুকু যেন মানুষের কাজে লাগে। তো আমি বললাম তাহলে কিভাবে কি করা যায়। স্যার বললো তাহলে আমরা একটা কাজ করি যে প্রতি মাসে যেন আমরা ওই প্রয়োজনে একটা লোককে ত্রাণ দেবো, উনি যেন ওই একটা মাস যেন ওই ত্রাণের যে সামগ্রী থাকবে ওটা খেয়ে যেন ভালোভাবে থাকতে পারে। তো স্যারের কথাটা শোনার পরে আমরা রিসার্চ করলাম যে একটা মানুষ কতদিন আর কি 1 মাস খাইতে কি কি প্রয়োজন হয়। রিসার্চ করার পরে স্যার আমরা আরো 2-3 জন অভিজ্ঞ লোক ছিল আমাদের সাথে। তো আমরা দেখলাম যে হচ্ছে 25 কেজি চাল, 5 লিটার তেল, হচ্ছে 2 কেজি হচ্ছে ডাল। তো আমাদের তারিক ওভারসিসের জিএম ছিল, এডি স্যার ছিল, তারা বললো যে এখন তো শীতের সময়, তাইলে আমরা হচ্ছে কেন তার সাথে একটা কম্বল কেন দেবো না, কারণ যাদের চাল নাই ডাল নাই, যারা খেতেই পারে না তারা কম্বল কিভাবে ক্রয় করবে। তো সেই ক্ষেত্রে স্যার হচ্ছে আমাকে বললো তাহলে কিছু কম্বলের ব্যবস্থা করো। তো আমি কম্বল খোঁজার জন্য গেলাম, কম্বল কেনার জন্য আমি 2-3টা কম্বল হচ্ছে স্যাম্পল হিসেবে স্যারকে দেখানোর জন্য নিয়ে আসলাম। তো স্যার আমাকে কম্বল দেখার পরে বললো যে এই কম্বল তো দেওয়া যাবে না। আমি বললাম কেন স্যার, এই কম্বল কেন দেওয়া যাবে না। স্যার বললো যে এই কম্বল এটা তো এর থেকে খাতাও অনেক ভালো, এটা তো শীত নিয়ন্ত্রণ করে, খাতা ওর থেকে বেশি। আমি আরো অবাক হইলাম যে বসুন্ধরা গ্রুপ আর বড় বড় যে গ্রুপগুলো আছে ওরা যে কম্বল দেয় তার থেকে ভালো কম্বল আমি স্যারকে দেখাইলাম। স্যার বললো এই কম্বল তো হবে না। আমি তাহলে সে কি করতে চায় আসলে, তার চিন্তা ভাবনাটা কি। পরে আমাকে বললো যে আরো ভালো উন্নত মানের কম্বল যেগুলো আমরা বাসায় ব্যবহার করি সেম কোয়ালিটির, যেন মানুষ হচ্ছে কম্বলটা গায়ে দেওয়ার পরে শীত অনুভব না করে। তো স্যারের কথা আসলে মানে মানুষ তো যেভাবে দেখি যে ত্রাণ সামগ্রী মানুষকে বিতরণ করে, আসলে তার আমার মনে হয় না সে ত্রাণ বিতরণ করছে, আমার মনে হয়েছে যে সাহায্য সহযোগিতা না, উনি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। উনি ওই যে ব্যক্তিটা ত্রাণ নিবে ওই ব্যক্তিটার জায়গায় নিজেকে প্রেজেন্টেশন করে দেখছে যে আসলে উনি যদি ওই জায়গায় থাকতো তাহলে ওনার কি ওই কম্বলে শীত আর কি নিয়ন্ত্রণ হতো কিনা, ওই ব্যাপারটা সে চিন্তা করে তারপরে দেখলাম যে সেই ওই ব্যাপার চিন্তা করার পরে উনি হয়তো বা এই ডিসিশন নিয়েছে। তারপরে আমি যে কম্বলটা নিয়েছি আসলে আমি নিজেও যে কম্বলটা ঘুমাই তার থেকে ওই কম্বলটা অনেক বেটার কোয়ালিটির ছিল। তো এরকম করে আমরা সবকিছু রেডি করে আমরা তার নিজ বাড়ি যে দোহার সেখানে যাই। যাওয়ার পরে দেখলাম অনেক লোক যারা ওই ত্রাণ সামগ্রী দিবে তারা এসে উপস্থিত হয়েছে। তো উপস্থিত হয়েছে কিছু কিছু সংখ্যক লোক আসছে, যেমন মুরব্বী মায়েরা এসেছে, তারপরে বাবার বয়সী অনেকে এসেছে, তাদের থেকেও বড় দাদুদের বয়সী অনেকে এসেছে। এখন তারাও জানতো না যে কি পরিমাণে ত্রাণ দেবো, যে আমরা যেটা সচরাচর সমাজে দেখি যে হচ্ছে খুব অল্প সংখ্যক মানে 2 কেজি চাল ডাল যা সবসময় হয় ওই রকম তারা চিন্তা ভাবনা করে ওইভাবে আসছে।
তো যখন আমরা প্রথমে বললাম যে চালের বস্তাটা দিলাম, এখন একটা মুরব্বী উনি কিভাবে 25 কেজি চালের বস্তা মাথায় নেবে? এখন উনি আনন্দেও কাঁদতেছে, আবার হচ্ছে উনি যে মাথায় নেবে ওটাও তিনি পারতেছে না। তো উনি পরিস্থিতি নিয়েই আসে না যে কিভাবে 25 কেজি চাল সে মাথায় নেবে। তো পরে আমাদের এখান থেকে অনেকে সাহায্য করে একটা পাশে নিয়ে আমাকে হচ্ছে তেল ডাল তারপরে হচ্ছে আপনার চাল একটা পাশে রাখছে। তারপরে যেই হাই কোয়ালিটির যে কম্বলগুলো ছিল ওইগুলো দিয়েছে। ওনাদের মুখে যে একটা হাস্যোজ্জ্বল পরিস্থিতি দেখেছি, আসলে যেই পরিস্থিতিটা ওইখানে তৈরি হয়েছে, আসলে আমি তাৎক্ষণিকভাবে নিজেকে গর্ব মনে করেছি যে এরকম একটা মানুষের সাথে আমি চলি, এরকম মানুষের আন্ডারে আমি কাজ করি। আসলে এটা মানে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আসলে আমরা আসলে অনেকে অনেকভাবে শিক্ষা পেয়েছি, অনেকে অনেক কিছু দেখেছি, হয়তো আমাদের দেখাটাই সব দেখা না। আসলে স্যারের সাথে থাকার কারণে অনেক কিছু শিখেছি যে অল্প পরিসর হলেও মানুষের যেন মানুষ যেন মানে পুরোপুরি সহযোগিতা পায়, সেই চিন্তাটা উনি সবসময় করে। আসলে আমরা যে চিন্তা করি তার সাথে তার চিন্তা একেবারেই ভিন্ন। তার চিন্তা হচ্ছে মানে সুদূর ভবিষ্যৎ, আর আমরা চিন্তা করি বর্তমান। তারপরে আমি বললাম স্যার, আমি একদিন অফিস থেকে আসতেছিলাম, তো দেখলাম যে হচ্ছে ওই রাস্তা দিয়ে হচ্ছে যারা ওই ফুটে ঘুমায় আর কি, তারা দেখলাম ঘুমায় আছে, অনেকে শীতে কুকড়াইতেছে। তো স্যারকে বললাম, স্যার বললো যে এই মানুষগুলা কেমনে ঘুমায়, আমরা তো নিজেদের রুমে ঘুমাইতে পারি না শীতে, ওরা বাইরে কিভাবে ঘুমায়, ওদের জন্য কিছু একটা করা লাগে। তারপরে আমি বললাম, স্যার তাহলে আমরা ওনাদের দেখি শীত বস্ত্র দেওয়া যায় কিনা। স্যার বললো, দেওয়া যায় কি, তুমি ব্যবস্থা করো। আমরা প্রথমে 100 কম্বলের ব্যবস্থা করলাম। আমরা যখন কম্বল দিতে গেলাম তখন হচ্ছে ওই মৎস্য ভবন থেকে ওই শিক্ষা ভবন পর্যন্ত আস্তে আস্তে আমাদের 100 কম্বল শেষ হয়ে গেছে। আমি ভাবলাম, বসে বলতেছে যে স্যারে বলতেছে যে তাহলে মানে এতটুকু সময়ের ভিতরে যদি 100 মানুষের কম্বল নেওয়া যায় তাহলে তো এখানে আরো কম্বল দেওয়া উচিত। তখনই আমরা স্যার বললো যে না, তাহলে এখানে তো মানে আরো অনেক বড় পরিসরে কাজ করা হবে। তার তাৎক্ষণিক আমরা আরো 300 কম্বলের চিন্তা করলাম। স্যার বললো যে আরো 300 কম্বল তুমি অর্ডার করো এখানে। তারপরে আমরা যখন কম্বল দিতে গেলাম, সেই অনুভূতি তো আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। মানুষ হচ্ছে চালের বস্তা কেটে রাস্তায় ঘুমিয়ে আছে, কারো লুঙ্গি গায়ে দিয়ে ঘুমিয়ে আছে, কারো ছিঁড়া খাতা গায়ে দিয়ে ঘুমিয়ে আছে, পলিথিন আঁকড়ে ঘুমিয়ে আছে। আসলে এই দৃশ্যগুলা আসলে খুবই মর্মান্তিক। আসলে স্যার, আমি দেখছি যে যখন আমি স্যার নিজেই কম্বলটা মানুষের গায়ে জড়াই দিছি, তখন দেখছি স্যার চোখ দিয়ে অজরে পানি পড়তেছে, আর সে মানুষকে হচ্ছে কম্বল জড়াই দিতেছে। আসলে স্যারের কান্না দেখে আমরাও মানে খুবই দুঃখ প্রকাশ করেছি এখানে। আসলে আমি স্যারকে বললাম, স্যার যে এত কিছু হচ্ছে, তো আমাদের তো একটা সামাজিক দায়বদ্ধতা আছে, মানে আমাদের দেখা দেখি যেন অন্য কোনো মানুষও সামাজিক দায়বদ্ধতার কারণে মানুষের পাশে দাঁড়ায়। তাহলে আমরা এটা একটা কাজ করি, ভিডিও আকারে রাখি, মানুষের কাছে প্রকাশ করি। আমরা তো আর কারো কাছে থেকে আর্থিক সহযোগিতা নিচ্ছি না, আমাদের অর্থ দিয়ে আমরা মানুষকে দিচ্ছি। তো আমরা শুধু চাচ্ছি যে আমাদের দেখার দেখে অন্য মানুষও যেন কাজ করুক। স্যারে বললো, তাহলে ভালো একটা কথা বলছো, তাহলে আমরা কি করতে পারি? বললাম, স্যার আমরা একটা ফাউন্ডেশন করি। তাহলে ফাউন্ডেশনের যেহেতু আমাদের কোম্পানির নাম তারিক ওভারসিজ, তাহলে আমাদের কোম্পানির নামটাও ফাউন্ডেশনের নামটাও তারিক ওভারসিজ ফাউন্ডেশন নামে হোক। স্যার বললো ঠিক আছে, সুন্দর প্রস্তাব। তারপরে স্যারের সাথে সব আলোচনা করে আমরা চাচ্ছি যে আসলে স্যারের যে মহৎ উদ্দেশ্য, এই উদ্দেশ্য যেন সুদূর ভবিষ্যৎ পর্যন্ত থাকুক। স্যারে আমরা দোয়া করি স্যারের পৃথিবীতে অনেক বছর পেছনে থাকুক আমাদের মাঝে। স্যারে যদি নাও থাকে, তারপর যেন তার ছেলেরা, আমরা যারা আছি তাদের কোম্পানিতে জব করি, তারাও যেন এটাকে অনেক বহুদূর নিয়ে যেতে পারি। স্যারের ওরকমই মানে দোয়া আশীর্বাদ আমাদের উপর আছে। এই হলো মূল কাহিনী। আসলে আমরা আসছিলাম তারিক ওভারসিজ লিমিটেডের এমডি স্যারের সাথে কথা বলার জন্য। এখন ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আর বেশি সময় নিচ্ছি না, আমরা খুব তাড়াতাড়ি চলে যাব। কিন্তু আমার শেষ প্রশ্ন স্যারের কাছে, আসলে স্যার আপনি অলরেডি বলে ফেলেছেন যে তারিক ওভারসিজ লিমিটেডের যে একটা ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশনের মাধ্যমে আপনি সর্বদা যতদিন বেঁচে আছেন এবং আপনার সন্তানরা আছে এবং আপনার কোম্পানির এমপ্লয়িরা আছে, যারাই আছে তারা এটা আঁকড়ে ধরবে এবং মানুষের পাশে দাঁড়াবে। আসলে এটা আপনি মনে করেন কতটুকু সম্ভব? আপনার মানুষের এই তারিক ওভারসিজ ফাউন্ডেশনের যে উদ্দেশ্য এবং যে মানে আশা, আপনি মানুষকে কতটুকু করতে পারবেন, এটা একটু শর্টকাটে একটু বলে দেন।
হ্যাঁ, তারিব ওভারসিজের যে ফাউন্ডেশনটা আমরা করতেছি এরকম ভাবেই করতেছি। আমরা চিন্তা করতেছি যে আমাদের তারিব ওভারসিজ যে ফাউন্ডেশনটা আছে, আমাদের বিজনেসের বেনিফিটের 10% আমরা বেনিফিট তারিব ওভারসিজ ফাউন্ডেশনের অ্যাকাউন্টে আমরা রাখবো। 10% বিজনেসের আমরা অ্যাকাউন্টের তারিব ওভারসিজ ফাউন্ডেশনের অ্যাকাউন্টে রাখলে দেখা গেছে যে এটা বিশাল একটা অ্যামাউন্ট জমা হবে। জমা হতে হতে এক সময় দেখা গেছে তারিব ওভারসিজ ফাউন্ডেশন আবার অনেক কিছু করতে পারবে। এই ফাউন্ডেশনের মাধ্যমে অনেক কিছু হবে। হসপিটাল করলাম ফাউন্ডেশনের মাধ্যমে, আমরা ইউনিভার্সিটি করলাম, বিভিন্ন কিছু করলাম। করার পরে এই ফাউন্ডেশন আমি চাই যে কিয়ামত তরি জানি এই ফাউন্ডেশনটা বাইসে থাকে। আমরা এই জন্য এই ফাউন্ডেশনটা করছি। দোয়া করবেন আপনারা আমাদের জন্য, আমরা আপনার জন্য দোয়া করি। আপনি আসছেন, খুশি হয়েছি অনেক। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।